স্থানীয় সরকার নির্বাচনে দলীয় প্রতীক থাকছে না, 4টি অধ্যাদেশ অনুমোদন। উন্নয়ন শুধু ঢাকায় নয়, প্রত্যেকটি জেলায় সমানভাবে করতে হবে, নাহিদ ইসলাম। এবং সাবেক প্রধান বিচারপতি এবিএম খায়রুল হক গ্রেপ্তার, তোলা হবে নারায়ণগঞ্জের আদালতে। দেখছেন এটি নিউজ। সারা দেশের সর্বশেষ খবরাখবর নিয়ে এটি নিউজের নিয়মিত আয়োজন দেশের খবরে আমন্ত্রণ জানাচ্ছি আমি মারিয়া শিমু। শুনছিলেন নাসির ফ্লোর গ্লাসের সৌজন্যে সংবাদ শিরোনাম। বিস্তারিত। স্থানীয় সরকার নির্বাচনে দলীয় প্রতীক থাকছে না। উপদেষ্টা পরিষদের সভায় এই সংক্রান্ত 4টি অধ্যাদেশ অনুমোদন করা হয়েছে বলে জানিয়েছেন স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। এছাড়া সরকারি চাকরিজীবীদের নতুন পে স্কেলের জন্য সাবেক অর্থ সচিব জাকির আহমেদ খানের নেতৃত্বে নতুন পে কমিশন গঠন করা হয়েছে। মাইলস্টোনে বিমান দুর্ঘটনায় নিহত 2 শিক্ষককে রাষ্ট্রীয় সম্মাননা দেওয়ারও সিদ্ধান্ত হয়েছে। সকালে প্রধান উপদেষ্টার তেজগাঁও কার্যালয়ে তার সভাপতিত্বে পরিষদের সভা হয়। শুরুতে নিহতদের রুহের মাগফিরাত কামনা করে মোনাজাত করা হয়। মর্মান্তিক দুর্ঘটনায় নিহতদের পরিবার এবং আহতদের চিকিৎসা সেবায় সরকারের পক্ষ থেকে প্রয়োজনীয় সকল সহায়তা দেওয়ার সিদ্ধান্ত নেয় পরিষদ। এই লক্ষ্যে শিক্ষা মন্ত্রণালয় স্কুল কর্তৃপক্ষের সাথে আলোচনা করে পরবর্তী পদক্ষেপ নির্ধারণ করবে। বৈঠকে স্কুলে নিহত 2 জন শিক্ষককে রাষ্ট্রীয় সম্মাননা প্রদানের সিদ্ধান্ত হয়েছে। এই সম্মাননার বিস্তারিত অতি দ্রুত নির্ধারণ করা হবে। নিহতদের আত্মার মাগফিরাত কামনা করে ও আহতদের সুস্থতা কামনা করে আগামীকাল সকল ধর্মীয় প্রতিষ্ঠানে বিশেষ প্রার্থনার সিদ্ধান্ত হয়েছে। জাতীয় নাগরিক পার্টি এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, ব্রাহ্মণবাড়িয়ার গ্যাসের মাধ্যমে বিভিন্ন জেলার গ্যাসের চাহিদা পূরণ হলেও ব্রাহ্মণবাড়িয়ার মানুষ গ্যাস থেকে বঞ্চিত। উন্নয়ন শুধু ঢাকায় নয়, বাংলাদেশের প্রত্যেকটি জেলায় সুষম বন্টন করতে হবে বলে মন্তব্য করেন তিনি। দুপুর 12:30টায় ব্রাহ্মণবাড়িয়া জেলা শহরের পৌর মুক্ত মঞ্চে দেশ গড়তে জুলাই পদযাত্রা শেষে পথসভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন। এ সময় নাহিদ ইসলাম বলেন, ব্রাহ্মণবাড়িয়ার মানুষ ফ্যাসিবাদ বিরোধী সংগ্রামে অগ্রণী ভূমিকা পালন করেছে, দেশের পক্ষে ইনসাফের পক্ষে সর্বদা লড়াই করেছে। ব্রাহ্মণবাড়িয়ার মানুষ প্রয়োজনীয় জীবন দিয়েছে, কিন্তু আপোষ করেনি। নাহিদ ইসলাম আরও বলেন, ব্রাহ্মণবাড়িয়া ফ্যাসিবাদী আওয়ামী লীগের বিরুদ্ধে সংগ্রাম করেছে বলেই তারা উন্নয়ন থেকে বঞ্চিত হচ্ছে। জাতীয় নাগরিক কমিটি ব্রাহ্মণবাড়িয়ায় পদযাত্রা শেষে এখন রয়েছে হবিগঞ্জের পথে। কিছুক্ষণের মধ্যেই তাদের হবিগঞ্জ এসে পৌঁছার কথা। হবিগঞ্জের পৌর চত্বর থেকে এ বিষয়ে বিস্তারিত জানাতে যুক্ত হচ্ছেন পূর্বাঞ্চলীয় ব্যুরো প্রধান পীযূষ কান্তি আচার্য। পীযূষ, আমাদের জানান, এই যে হবিগঞ্জে তাদের যে পদযাত্রা কিছুক্ষণের মধ্যেই তারা সেখানে পৌঁছাবেন, সেখানকার আসলে প্রিপারেশন কেমন এবং কেমন দেখছেন আসলে সেখানকার অবস্থা? আপনি যেমনটি বলছিলেন যে ব্রাহ্মণবাড়িয়ায় কিন্তু আজকে দুপুর থেকে তারা দুপুর পর্যন্ত অর্থাৎ দুপুর 1:30টা পর্যন্ত তারা এখানে সমাবেশ করেছেন। সমাবেশ শেষে ওখান থেকে তারা হবিগঞ্জের উদ্দেশ্যে রওনা দিয়েছেন। আমরা খবর নিয়েছি তারা প্রায় কাছাকাছি এসে পৌঁছে গেছেন। কিছুক্ষণের মধ্যেই পদযাত্রা শুরু হবে এবং পদযাত্রা শেষে এই পৌর চত্বরে কিন্তু একটি সমাবেশও অনুষ্ঠিত হবে। আমার সাথে উপস্থিত আছেন এখানকার যে আয়োজক কমিটির কয়েকজন। আমি একটু কথা বলতে চাই, আসলে আপনারা কি আজকে অনুষ্ঠানটা কিভাবে সাজিয়েছেন? আমি আবহানা মুস্তফা কামাল, আমি আজকের 24শে জুলাই পদযাত্রা বাস্তবায়ন কমিটির আহ্বায়ক। আমার সাথে আছেন আমার পদযাত্রা বাস্তবায়ন কমিটির যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট ফখরুদ্দিন আহমেদ জাকি, আমাদের সামির আহমেদ রহমত সহ। আমাদের আজকে কর্মসূচি হইল, আপনারা জানেন সারা বাংলাদেশে পদযাত্রা শুরু হচ্ছে। এরই ধারাবাহিকতায় আজকে হবিগঞ্জে জুলাই পদযাত্রা। এইখানে হবিগঞ্জ পৌরসভার মাঠে আমরা সম্ভবত হব, জমায়েত হব, তারপর আমাদের পদযাত্রা শুরু হবে। না, আমরা এখনো আমাদের কোনো সমস্যা আমরা ফিল করি নাই। আমরা প্রেস কনফারেন্স করেছিলাম অন্য কারণে। আপনারা জানেন আমরা বিগত 1 সপ্তাহ পূর্ব থেকে প্রচারণা, পোস্টার, বিলবোর্ড, লিফলেট প্রচারণা চালিয়ে আসছি, মাইকিং। আমরা জেলা প্রশাসক মহোদয়ের কাছে আমরা এই শহীদ মিনার প্রাঙ্গণ নিমতলা চেয়েছিলাম, কিন্তু উনি গতকালকে বিকালে হঠাৎ করে শেষ মুহূর্তে এসে বললেন যে এটা দেওয়া সম্ভব নয়। তা আমরা বলছি, শহীদ মিনার জাতির বিবেকের প্রতীক। বিগত জেলা প্রশাসক কামরুল হাসানের সময় সমস্ত শ্রেণী পেশার রাজনীতিবিদ মানুষকে নিয়ে সিদ্ধান্ত হয়েছিল
শহীদ মিনার সবার জন্য উন্মুক্ত, এখানে সবাই সমাবেশ করবো, কিন্তু অত্যন্ত দুঃখজনক বলে সত্য জেলা প্রশাসক মহোদয় আমাদেরকে অনুমতি দেননি, তাই বাধ্য হয়ে আমরা এখানে সমাবেশ করি। এই জন্যই ওনারা আজকে এখানে এই সমাবেশটি করছেন এবং এই কিছুক্ষণের মধ্যে শুরু হবে এই পদযাত্রা। তো এই ছিল আমার কাছে শিমু সর্বশেষ খবর হবিগঞ্জ থেকে। ধন্যবাদ পীযূষ আপনাকে। আমরা পরবর্তীতে আবারও আপনার সঙ্গে যুক্ত হবার চেষ্টা করব। দর্শক, এনসিপির পদযাত্রার সিলেটের পথে যে পদযাত্রার প্রস্তুতি সেই সম্পর্কে আমাদের জানাচ্ছিলেন আমাদের পূর্বাঞ্চলীয় ব্যুরো প্রধান পীযূষ কান্তি আচার্য। মব কালচার মানুষের মধ্যে আতঙ্ক তৈরি করে রেখেছে। দুপুরে মৌলভীবাজারের সাইফুর রহমান অডিটোরিয়ামে জেলা বিএনপির সদস্য সংগ্রহ ও নবায়নের উদ্বোধনী অনুষ্ঠানে এই মন্তব্য করেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। কেউ অপরাধ করলে তাকে আইনের হাতে তুলে দেওয়ার আহ্বানও জানান তিনি। জনতা সংগঠিত হয়ে উপর আক্রমণ করছে, অপরাধীর উপর আক্রমণ করছে, বিনা বিচারে কাউকে তো অপরাধী প্রমাণ না হওয়া পর্যন্ত তো অপরাধী বলা যাবে না, এটা তো আইনের বিধান। আর যদি দেখেন চাক্ষুষ, তাহলে পুলিশকে খবর দেন, না হলে কেউ তাকে গিয়ে ধরে পুলিশের হাতে দেন। মব তৈরি করে তাকে বেদম পিটানো, এটা তো অপরাধের মধ্যে পড়ে। সাবেক প্রধান বিচারপতি এবিএম খায়রুল হককে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। তিনি দেশের প্রথম সাবেক প্রধান বিচারপতি যিনি গ্রেপ্তার হলেন। কিছুক্ষণ পর রূপগঞ্জ থানায় করা একটি মামলায় তাকে নারায়ণগঞ্জ চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতেও উপস্থাপন করা হবে। বৃহস্পতিবার সকাল 8:30টার দিকে রাজধানীর ধানমন্ডির বাসা থেকে তাকে আটক করা হয়। ডিবির যুগ্ম কমিশনার মোহাম্মদ নাসিরুল ইসলাম এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, খায়রুল হককে এরই মধ্যে রাজধানীর মিন্টু রোডে ডিবি কার্যালয়ে নেওয়া হয়েছে। তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। এর মধ্যে যে কোনো মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হতে পারে। দেশের 19তম প্রধান বিচারপতি হিসেবে 2010 সালে খায়রুল হক শপথ নেন। পরের বছর তিনি অবসর নেন। সংবিধানের ত্রয়োদশ সংশোধনী বা তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল মামলার মূল রায়দানকারী হিসেবে রাজনৈতিকভাবে সমালোচিত খায়রুল হক 2013 সালে তাকে 3 বছরের জন্য আইন কমিশনের চেয়ারম্যান হিসেবে নিয়োগ দেওয়া হয়। এই মেয়াদ শেষে কয়েক দফা একই পদে পুনর্নিয়োগ দেওয়া হয় সাবেক এই বিচারপতিকে। দেশের খবরের সময় হলো একটি বিরতির, এরপর আরও যা থাকছে। ফরিদপুরে দুটি যাত্রীবাহী বাসের সংঘর্ষে নিহত 3। বিরতির পর আবার আমন্ত্রণ দেশের খবরে। ছাত্র জনতার গণ অভ্যুত্থানে যোগ দিয়ে গুলিতে আহত হন কেরানীগঞ্জের সুজন মিয়া। ফেলে দিতে হয় লিভারের অনেকটা অংশ। এখন রিকশা চালান তিনি। গুলি ও অস্ত্র পাচারে ক্ষত বিক্ষত শরীর নিয়ে কষ্টকর এক জীবন সংগ্রাম তার। কেরানীগঞ্জ থেকে শাহিন গাজীর তথ্য, ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। 24 আগস্ট রাজধানীর তাঁতীবাজারে অবস্থান নেন বৈষম্য বিরোধী শিক্ষার্থীরা। পুরান ঢাকার অলিতে গলিতে তীব্র হয়ে ওঠে আন্দোলন। সে আন্দোলনে যোগ দেন মোহাম্মদ সুজন মিয়া। দুপুরের দিকে নয়াবাজারের দিকে এগোলে দুটি গুলি লাগে তার পেটে। সহযোদ্ধারা উদ্ধার করে তাকে স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে অপারেশন হয় সুজন মিয়ার। ফেলে দিতে হয় তার লিভারের বেশ কিছু অংশ। সেদিনের স্মৃতি আজও তাড়িয়ে বেড়ায় সুজন ও তার বন্ধুদের। আমার সেন্সে খালি একটা জিনিসই কাজ করছে, তো কিভাবে একটা সমাধান করা যায়। আমার মানে দরালে রক্ত পড়তেছিল ওই সময়। সুজন ভাই যে বাঁচবে এরকম কোনো আমাদের ছিল না। আল্লাহর রহমতে সুজন ভাই বেঁচে এসেছে আমাদের মাঝে। কেরানীগঞ্জে বেসরকারি একটি ইন্টারনেট অফিসে চাকরি করতেন মোহাম্মদ সুজন। বৈষম্য বিরোধী আন্দোলনে আহত হওয়ার পর আর ফিরতে পারেননি স্বাভাবিক কর্মজীবনে। সরকারের কাছ থেকে 2 লাখ টাকা অনুদান পান, তা খরচ হয়ে গেছে চিকিৎসায়। এই যে রিক্সা চালাইতে আমার খুবই কষ্ট হয়। আমি 350 টাকা আমার হাফ বেলা গাড়ি চালায় জমা দিতে হয়। তারপর আমি 200-400 টাকা যাই পাই। এর মধ্যে যদি গাড়ির কোনো সমস্যা হয় সেটাও আমার পোহাইতে হয়। গুলি, অপারেশনে ক্ষতবিক্ষত শরীর, হারিয়েছেন চাকরি। বেঁচে থাকার তাগিদে এখন রিকশা চালান সুজন মিয়া। কষ্টকর এক জীবন সংগ্রাম তার। চিকিৎসার সামর্থ্য নেই, পরিবারের সবার মনে হতাশার ছায়া। চাইলেও ওষুধ পানি খাইতে পারতেছে না, চাইলেও আমি খুবই কষ্টে আছি। সব কিছু মিলাই জিলা আমার এই অবস্থায় চলতে ফিরতে খুবই কষ্ট হইতেছে। আমার গুলি লাগার পর আমার কলিজার 2 অংশ কাটা যায়। ইভেনকি আমার পেটে 30টার মতো শিলি আছে এখনো। এখন আমার তো বাঁচার কোনো পথ নাই, আর আমি চলার কোনো ক্ষমতা নাই। আসলে পোলা ভরসা, পোলা গেল অসুস্থ হইয়া।
তখন তো আমার কিছু করার নেই। জুলাই আন্দোলনে আহত এক যোদ্ধা ও তার পরিবারকে রক্ষায় পাশে দাঁড়াবে সরকার, প্রত্যাশা সুজন মিয়ার। সৈকত দাশগুপ্ত, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ। ফরিদপুর সদর উপজেলার ঢাকা খুলনা মহাসড়কের করিমপুরে দুটি যাত্রীবাহী বাসের সংঘর্ষে এক নারী সহ ৩ জন নিহত ও কমপক্ষে ২০ জন আহত হয়েছেন। সকাল 10টার দিকে এই দুর্ঘটনাটি ঘটে। আহতদের ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। প্রত্যক্ষদর্শী ও হাইওয়ে পুলিশ জানায়, ঢাকা থেকে চুয়াডাঙ্গাগামী রয়্যাল পরিবহনের একটি বাস বিপরীত দিক থেকে আসা রিক এন্টারপ্রাইজের বাসের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই বাসের ৩ যাত্রী নিহত হন। আহত হন কমপক্ষে ২০ জন। আহতদের মধ্যে 2 জনের অবস্থা আশঙ্কাজনক। স্থানীয়দের সহায়তায় ফায়ার সার্ভিস ও হাইওয়ে থানা পুলিশ আহতদের উদ্ধার করে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। নিহতদের পরিচয় এখনো পাওয়া যায়নি। দেশের খবরের সময় হলো আরেকটি বিরতির। ফিরছে কিছুক্ষণের মধ্যে, সঙ্গেই থাকুন। বিরতির পর আবার আমন্ত্রণ, দেখছেন দেশের খবর। পঞ্চম শ্রেণীর প্রাথমিক বৃত্তি পরীক্ষায় কিন্ডারগার্টেন ও বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে বাদ দিয়ে শুধু সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের অংশগ্রহণের সুযোগ দেওয়ার সিদ্ধান্তকে কোমলমতি শিশুদের সঙ্গে চরম বৈষম্য বলে মন্তব্য করেছেন বেসরকারি ও কিন্ডারগার্টেন শিক্ষা প্রতিষ্ঠানের নেতারা। এই সিদ্ধান্তের প্রতিবাদে মানববন্ধন হয়েছে কয়েকটি জেলায়। সকালে রংপুর, বগুড়া, চাঁদপুর, শরীয়তপুর, শ্রীপুর, জয়পুরহাট, লালমনিরহাট ও নাটোর সহ বিভিন্ন জেলায় ঘণ্টাব্যাপী মানববন্ধন কর্মসূচিতে অংশ নেন শিক্ষকরা। দর্শক, এই ছিল দেশের খবরের সর্বশেষ। সঙ্গে থাকুন, দেখতে থাকুন এটিএন নিউজ। ধন্যবাদ সবাইকে।